ওয়েলকাম লার্নার শুভ্র খান চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ ক্লার্কশিপ ম্যাথ তোমাদের হাতের মুঠোয় করে দেবো। আজকের এই ক্লাসটাতে তোমাদের যে অঙ্কগুলো করাবো প্রত্যেকটা অঙ্কই কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ এবং এই প্রত্যেকটা অঙ্ক কিভাবে কম সময় পরীক্ষার হলে করে আসতে পারবে সেই ব্যাপারটাও আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, যাতে খুব কম সময়ে উত্তরগুলো করে আসতে পারো। এবং এই অঙ্কগুলো পড়ার সম্ভাবনা খুব বেশি, কারণ বিগত বছরের প্রশ্নপত্রগুলো আমি রিসার্চ করে দেখেছি যে ধরনের প্রশ্ন আসে বা পরীক্ষকদের মানসিকতা ঠিক যে রকম হয় সেই ধরনের এবং সেই টাইপের অঙ্কগুলোকেই আমি করছি এবং এখান থেকে হুবহু কমন অনেক অঙ্ক পাবে। চলো আজকে দেখো প্রথম অঙ্কটাতে কি বলেছে। বলছে একটা খরগোশ যতক্ষণে 5 লাফ দেয়, একটা কুকুর ততক্ষণে 4 লাফ দেয়। কুকুরের 3 লাফ খরগোশের 4 লাফের সমান হলে ওদের দ্রুতির অনুপাত কত? এই অঙ্কগুলো এক লাইনেই করা যায় যদি তোমার উপায় জানা থাকে। তো এখন এই অঙ্কটা কিভাবে আমরা করব সেইটা লক্ষ্য করো। এই অঙ্কটা খুব একটা বড় ব্যাপার নয়, কিন্তু কি করে জানো তো, যে দুটো লাইন দেয়, একবার খরগোশটাকে আগে কুকুরটাকে পরে রেখে স্টেটমেন্ট দেয়, আরেকবার খরগোশটাকে পরে কুকুরটাকে আগে রেখে স্টেটমেন্ট দেয়, দিয়ে ছেলেরা গুলিয়ে ফেলে এবং ভুল করতে বাধ্য হয়। তো দেখো ওই জায়গাটা আমাকে মাথায় রাখতে হবে, খরগোশ এবং কুকুর। তো আমি একদিকে লিখবো কুকুর আর একদিকে লিখবো খরগোশ এবং ঠিক ঠিক ভাবে বসাবো। কিরকম বলছে, খরগোশ যতক্ষণে 5 লাফ দেয়, তাহলে খরগোশের জায়গায় লিখবো 5। কুকুর ততক্ষণে 4 লাফ দেয়, তাহলে কুকুরের জায়গায় লিখবো 4। আবার দেখো কুকুরের 3 লাফ, তাহলে ঠিক কুকুরের নিচে লিখবো 3 লাফ। খরগোশের 4 লাফের সমান, তাহলে খরগোশে লিখবো 4। দেখলে প্রথমে দেখো বলছিল খরগোশ, তারপর কুকুর, পরেরটা স্টেটমেন্টটা চেঞ্জ করে দিয়ে আগেই কুকুরটা বসিয়েছে, তারপর খরগোশটা বসিয়েছে। এই ট্র্যাপে পা দেওয়া চলবে না। এবার এই অঙ্কগুলোতে কি করতে হয়, কোনাকুনি গুণ করতে হয়। যেমন কুকুর, এই যে 4 আর 4 কোনাকুনি গুণ করো, দিয়ে কুকুরের দিকে লেখো 16। ঠিক একইভাবে 3 আর 5 গুণ করো, দিয়ে খরগোশের দিকে লেখো 15। এইটাই হয়ে যাবে কুকুর এবং খরগোশের দ্রুতির অনুপাত। বুঝতে পারলে? তাহলে এই জায়গাটুকু একটু মাথায় রাখবে, তাহলে এই অঙ্কটা কিন্তু খুব সহজে হয়ে যাবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। কুকুরের জায়গাতে কুকুর, যত জায়গাতে কুকুরের সম্পর্কিত যে সংখ্যা বলবে সেটা কুকুরের দিকে রাখবে, খরগোশের যে সংখ্যাগুলো বলবে সেগুলো খরগোশের দিকেই রাখবে এবং ক্রস মাল্টিপ্লাই বা কোনাকুনি গুণ করবে, তাহলেই কিন্তু অঙ্কটার উত্তর চলে আসবে। তাহলে দেখো এখানে কুকুর এবং খরগোশের দ্রুতির অনুপাত, কুকুরের দ্রুতি ইস্টু খরগোশের দ্রুতি 16:15, মানে অপশন বি হয়ে গেল আমাদের অঙ্কটার অ্যান্সার। ওকে, আশা করি সবার ক্লিয়ার। যদি ক্লিয়ার একটা ছোট্ট লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করো বা ইত্যাদি এইসব আমি বলবো না, কারণ জানি তোমরা অলরেডি সেটা করে ফেলেছো। চলো নেক্সট অঙ্কটায় আসি। পরের অঙ্কটা দেখো, বলছে 110 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 72 কিমি বেগে 132 মিটার একটা সেতুকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে তোমাদেরকে আমি বলেছিলাম, যখনই একটা ট্রেন একটা সেতুকে অতিক্রম করবে, প্রত্যেকটা চ্যাপ্টার অধ্যায় ভিত্তিক আমি এর আগে করিয়েছি তোমাদের, আশা করি সেই ক্লাসগুলো করেছো। এখন আমরা যেটা করছি পুরো অংশটাকে নিয়ে করছি, কারণ সামনেই পরীক্ষা। একটা ট্রেন, ধরো এই একটা ট্রেন, সে একটা সেতুকে যখন অতিক্রম করবে তখন ট্রেনটা দুটো দৈর্ঘ্য মিলিয়ে যাবে। এক হচ্ছে নিজের ট্রেনের নিজের দৈর্ঘ্য এবং আর একটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য। তাহলে যখনই কোনো একটা ট্রেন, যদি দেখো কোথাও বলেছে একটা সিম্পল ল্যাম্পপোস্টকে কিংবা প্ল্যাটফর্মে দাঁড়ানো একটা ব্যক্তিকে বা খুঁটিকে অতিক্রম করছে, তখন জানবে ট্রেনটা শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। কিন্তু যখনই কোনো সেতুকে অতিক্রম করবে, প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন ট্রেনটা দুটো দৈর্ঘ্য অতিক্রম করবে। এক হচ্ছে নিজের দৈর্ঘ্য, এখানে ট্রেনের দৈর্ঘ্য দেখা বলেছে 110, আর একটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য, যেটা কিনা এখানে বলছে 132। তাহলে ওই ট্রেনটা মোট কতটা দৈর্ঘ্য যাবে, ওই সময়ের মধ্যে এই দুটো যোগ করলে পাচ্ছি 142 মিটার। এই দৈর্ঘ্যটা ট্রেনটাকে যেতে হবে। বোঝা গেল? যেহেতু সেতুর দৈর্ঘ্য যাচ্ছে, তাহলে সেতু এবং ট্রেন দুটো দৈর্ঘ্য মিলিয়ে ট্রেনটাকে ওই ডিস্টেন্সটা ট্রাভেল করতে হবে। ঠিক আছে, এবারে ট্রেনটা যে যাবে ওর বেগ কত, 72 কিমি, কিন্তু দেখো দূরত্বটা মিটারে এসছে। তাহলে আমি যদি বলি এখানে বেগ কত, না বেগ হচ্ছে 72 কিলোমিটার। তাহলে এটাকে আমি মিটারে করব, কেন না দূরত্বটাও দেখো মিটারেই আছে। তাহলে 72 কিলোমিটার মানে কত মিটার, আমি তোমাদেরকে আগে শিখিয়েছি কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে আনতে হয়, তাহলে ডাইরেক্ট 5-এর 18 দিয়ে গুণ করে দেবে। এই শিফটিংটা তোমাদের এর আগের ক্লাসগুলোতেও শিখিয়েছি। কিলোমিটার পার আওয়ার, যদি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হয়, তাহলে 5-এর 18 দিয়ে গুণ,
আর উল্টোটা যদি করতে হয় মিটার পার আওয়ার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার আনতে হয়, তাহলে 18 দিয়ে গুণ করবে। কাটো, 18 4 72, 5 4 20 মিটার প্রত্যেক সেকেন্ড। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ওই ট্রেনটার বেগ হচ্ছে 20 মিটার করে প্রত্যেক সেকেন্ড, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে যাবে 20 মিটার করে। কতটা যেতে হবে? 142 মিটার। তাহলে বলো কত সময় লাগবে? আমরা জানি সময় মানেই হচ্ছে দূরত্ব বাই বেগ। এখানে দূরত্ব কত? 142, আর বেগ কত না 20। 2 দিয়ে কাটো 10, 2 দিয়ে কাটো 7, 2 7 14, আর 142 না, এটা 242 হবে, 1 আর 1 2। তো যাই হোক, এটা 242, 2 দিয়ে কাটছি, তাহলে 2 1 2, 2 দিয়ে 4, 2 1 2। এখন দেখো থাকছে 121/10। আচ্ছা, যেহেতু নিচে একটা শূন্য আছে, এক ঘর আগে দশমিক লাগিয়ে দাও, তার মানে 12.1 সেকেন্ড লাগবে টাইম। তাহলে অপশন বি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু আমরা মুখে মুখেই করবো। যেহেতু ট্রেনটা সেতুকে অতিক্রম করছে, ট্রেনটা যাবে 110 প্লাস 132, তার মানে মোট 242 মিটার, এটা যাবে। আচ্ছা, আমরা জানি সময় মানেই হচ্ছে কি না দূরত্ব বাই বেগ। দূরত্ব তো পেলাম, বেগটা কত? ওই যে বেগ বলেছে 72 কিমি, সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে করে নেবো 5 এর 18 দিয়ে গুণ করে। তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে 242, নিচে হচ্ছে 72 গুণ 5, 18টা স্বাভাবিকভাবে উপরে চলে যাবে, 18 4 72, তারপরে কাটবো 4 5 20, 2 দিয়ে কাটছি 10, 2 দিয়ে কাটছি 1 2 1, যেহেতু নিচে 10 তাহলে এক ঘর আগে দশমিক লাগাবো, 12.1 সেকেন্ড। আমি প্রথমেই বলেছিলাম যে তোমাদের যতটা কম সময় লাগানো যায় সেটা আমি তোমাদের শিখিয়ে দেবো, কিন্তু তার আগে কনসেপ্টটা করার জরুরি ছিল, তার জন্য কনসেপ্ট দিয়ে বললাম এবং এই ট্রিকটাকে আমরা ইউজ করে নেবো। ওকে, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়েছে অবশ্যই লাইক করতে ভুলো না, কারণ প্রত্যেকটা লাইকে আমি 1 কোটি করে টাকা পাই। চলো নেক্সট অঙ্কটায় আমরা আসবো। দেখো পরের অঙ্কটা কি বলেছে, খুব সুন্দর একটা বয়সের অঙ্ক। বলছে 10 বছর আগে এ এর বয়স 10 বছর 10 বছর পর এর বয়স 10 বছর আগে বি এর বয়স যা ছিল তার দ্বিগুণ হবে। এ এর বর্তমান বয়স বি এর থেকে 9 বছর বেশি হলে বি এর বর্তমান বয়স কত ছিল? এই অঙ্কটা অনেক রকম ভাবে করা যায়। তার আগে অবশ্যই এই অঙ্কটা একটু দেড় পেঁচা টাইপের অঙ্ক, যার জন্য একটু পড়ার তোমাদের সময় দিলাম, 5 সেকেন্ডের মধ্যে একবার অঙ্কটা ঝাট করে পড়ে নাও। বলেছে 10 বছর পরে এর যেটা বয়স সেটা নাকি 10 বছর আগে বি এর যেটা বয়স ছিল তার দ্বিগুণ। আচ্ছা, এর বর্তমান বয়স বি এর বর্তমান বয়সের থেকে 9 বছর বেশি। এই সব অঙ্কে সবসময় সেকেন্ড স্টেটমেন্টটাকে প্রায়োরিটি বেশি দিতে হয়। এ এর বর্তমান বয়স বি এর বর্তমান বয়সের থেকে 9 বছর বেশি। হুম, আমি বি এর বয়স ধরে নিচ্ছি পি। ক্লিয়ার? তাহলে এর বয়স নিশ্চয়ই পি প্লাস 9, হ্যাঁ কিনা? দেখো এ এর বর্তমান বয়স বি এর থেকে 9 বছর বেশি, তাহলে বি এর যদি পি হয় এই মুহূর্তে, তার থেকে 9 বছর বেশি হচ্ছে এ। ঠিক আছে, এরপর প্রথম স্টেটমেন্টে আসো, 10 বছর পর এর বয়স। তাহলে বলো বি এর যদি বর্তমান বয়স পি প্লাস 9 হয়, 10 বছর পরে বয়স এর সঙ্গে 10 যোগ করলে পি প্লাস 19 হবে, হ্যাঁ কিনা? আবার বি এর 10 বছর আগে যা বয়স ছিল, দেখো 10 বছর আগে বি এর যা বয়স ছিল, তাহলে বি এর বয়স যদি এখন পি হয়, 10 বছর আগে কত বয়স ছিল বিয়োগ 10 মানে পি বিয়োগ 10। তো বলছে এই যে এর বয়স যেটা ছিল আর বি এর বয়স যেটা ছিল, তো এর বয়সটা নাকি বি এর বয়সের দ্বিগুণ ছিল, এটাই তো বলেছে। এর বয়সটা বি এর বয়সের দ্বিগুণ ছিল। এরপর ক্যালকুলেশন করলেই দেখো পি এর মানটা পেয়ে যাবে। তাহলে পি প্লাস 19 এইদিকে গুণ করো 2p মাইনাস 20, এই পিটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে হচ্ছে 2p বিয়োগ পি, আর এই -20কে এদিকে আনো, প্লাস হয়ে যাবে, তাহলে 19 প্লাস 20, তার মানে 39 হলো পি এর মান। আর পি মানে কে না বি এর বয়স। তাহলে বি এর বর্তমান বয়স কত না 39 ইয়ার্স, অর্থাৎ অপশন ঘ এখানে হয়ে যাচ্ছে অঙ্কটার অ্যান্সার। বুঝলে? আবার একবার খুব কুইক বলে দিই, বি এর বর্তমান বয়স হচ্ছে আমি পি, তাহলে এর কত না পি প্লাস 9, 10 বছর পরে এর বয়স কত হবে আরো 10 যোগ হবে, তার মানে পি প্লাস 19 হবে। আর পি এর 10 বছর আগে বয়স কত হবে না পি মাইনাস 10। তো বলছে এই যে বয়সটা সেইটা এই বয়সের দ্বিগুণ ছিল, ব্যাস এইটাই ক্যালকুলেশন করছি। তাহলে পি প্লাস 19 ইকুয়াল টু 2p মাইনাস 20, তাহলে দেখো এখান থেকে পি ইকুয়াল টু 39 পেয়ে গেলাম। এবার যদি বলে এর বয়স কত, তাহলে এর বয়স পি প্লাস 9, তখন এর সঙ্গে আমরা 9 যোগ করে দিতাম, তাহলে হতো 8 48 নাকি, তাহলে তখন হয়ে যেত 48 ইয়ার্স। ওকে, চলো আশা করি সবার ক্লিয়ার।
ভুলবে না কিন্তু প্রত্যেকটা অঙ্কের পিছনে একটা করে লাইক আর আমার তত কোটি টাকা। চলো পরের অঙ্কটায় আসি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এই ধরনের অঙ্ক হামেশাই পড়ে, তোমরা দেখেছো। এই ধরনের রুট যুক্ত অঙ্ক যদি করতে হয় সবসময় এই অঙ্কগুলোকে শেষের দিক থেকে করতে হয়, সবসময় শেষের দিক থেকে এই অঙ্কগুলোতে করতে হয়। অঙ্ক একটা কন্টিনিউয়াস প্রসেস, এরকম না তোমাদের কি হয় পরীক্ষার ঠিক এক মাস আগে ঘুম ভাঙে দিয়ে মনে হয় যে পড়তে হবে অঙ্ক করতে হবে, অঙ্ক কিন্তু কন্টিনিউ করতে হবে। সারা বছর জুড়ে তো আমি ক্লাস দিই, ফলে এই ক্লাসগুলো কিন্তু রেগুলার করাটা তোমার দায়িত্ব এবং সেটা তোমার নিজের জন্য। চলো এই অঙ্কগুলো কি বললাম সবসময় শেষ দিক থেকে করতে হবে। তাহলে এই দেখো এখানে কত আছে 225, আমি পুরো বিষয়টাকে দুবার বলবো, ঠিক আছে। দেখো 225 তার বর্গমূল, 225-এর বর্গমূল কত না 15, কারণ 15 225 হয়, তাহলে এখান থেকে কত বেরোলো না 15। এরপর দেখো 154 আর 15 যোগ করলে কত হবে 169, তার আগে আবার বর্গমূল আছে 169, কার বর্গ 13, 13 13 169, তাহলে এখানে রুটের বাইরে এলো 13, দেখতে পাচ্ছ শেষ দিক থেকে সিঁড়ি ভাঙার মতো করতে হবে। ঠিক আছে কিভাবে, তাহলে 108 আর 13 যোগ করো কত হবে 121, তার আবার বর্গমূল আছে 121-এর বর্গমূল কত না 11, আবার দেখো 25 প্লাস 11 মানেই 36, তার আবার বর্গমূল আছে তাহলে কত বেরিয়ে আসবে 6। এবার দেখো 10 আর 6 যোগ করো 16, তার আবার বর্গমূল কত হবে 4, তাহলে আমাদের ফাইনালি কত অ্যান্সার হলো 4 হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। ওকে, এগুলো এক্স ফেক্স ইত্যাদি ধরার কোনো দরকার নেই, সব সময় শেষ দিক থেকে করবে এইভাবে, বর্গমূলটা করবে যোগ করবে আবার বর্গমূল করবে যোগ করবে বর্গমূল করবে যোগ করবে, এরকম 25-এর বর্গমূল 15, এর সঙ্গে 15 যোগ করলে 169, 169-এর বর্গমূল মানে 13, 13-এর সঙ্গে 108 যোগ করো 121, তার বর্গমূল আবার 11, 11-এর সঙ্গে আবার 25 যোগ করো 36, 36-এর বর্গমূল 6, 6-এর সঙ্গে 10 যোগ করো 16, তার আবার বর্গমূল মানেই ফাইনালি বেরিয়ে এলো 4, তার মানে অপশন এ হয়ে গেল আমাদের অঙ্কটার অ্যান্সার। আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি, যদি অসুবিধা হয় বলবে, পরের অঙ্কটা আমরা চলে আসবো। ওকে, এবং তোমাদেরকেও বলে রাখি অঙ্কগুলো যদি হয়ে যায়, অঙ্কটা তো দেখতেই পাচ্ছ যদি নিজের আগে হয়ে যায় তাহলে অবশ্যই সেটা কমেন্ট করবে। হ্যাঁ, চলো নেক্সট অঙ্কটায় আসি। পরের অঙ্কটা দেখো ডেসিমেলের একটা অঙ্ক, এবং এই অঙ্কগুলো দেখে খুব বড় মনে হয়, খুব পাজল হয়ে যায়, বিশ্বাস করে এই অঙ্কগুলোই সবচেয়ে সহজ অঙ্ক। আমি যে পদ্ধতিতে করাবো শুধু সেই পদ্ধতিটুকু মেনে চলবে। কিরকম ভেবে দেখো, আগে এই পুরো অঙ্কটা দেখো কি আছে, রুট আছে, তারপরে আছে এই শূন্যগুলোকে মন থেকে বাদ দাও, প্রথমে এই শূন্যগুলোর কোনো দাম তো নেই, ওগুলো ফালতু গজ্জল করে এবং কনফিউশন তৈরি করে ভুল করাতেই সাহায্য করে। তো দেখো কি আছে 0.204 ইন্টু 42, আর নিচে আছে 0.07 ইন্টু 3.4। প্রথমেই দেখো আগে ওপরে এবং নিচে দশমিকের পরে কটা সংখ্যা আছে, দেখো এখানে দশমিকের পরে একটা দুটো তিনটে, আর নেই উপরে ওপরে কোথাও দশমিক নেই, নিচে দেখো দশমিকের পরে দুটো সংখ্যা একটা দুটো আর এইখানে একটা তিনটে, তাহলে ওপরেও দশমিকের পরে তিনটে বা আর নিচেও দশমিকের পরে তিনটে ঘর, তাই আগেই দশমিক গুলোকে নাই করে দাও, অর্থাৎ দশমিক গুলোকে সব তুলে দাও, ধরে নাও দশমিক নাই। কেন না উপরেও দশমিকের পরে জটা ঘর, নিচেও দশমিকের পরে ঠিক তটাই ঘর, ঠিক আছে বুঝতে পারলে। আবার বলি, ওপরে দেখো দশমিকের পরে যদি বলি আমি ঘর সংখ্যা কটা, উপরে দশমিকের পরে ঘর সংখ্যা তিনটে, দেখো দশমিক 2 শূন্য, তাহলে এক ঘর দু ঘর তিন ঘর, বেশ। নিচে আর উপরে দশমিক নেই, নিচে দশমিকের পরে এখানে দুটো ঘর আর এখানে দশমিকের পরে একটা তিনটে, তাহলে উপরেও তিনটে ঘর নিচেও দশমিকের পর তিনটে ঘর, তাহলে দশমিকটা নাই হয়ে গেল, মানে আমি ধরে নিতে পারি দশমিক দশমিক নাই, কারণ উপরেও তিন ঘর দশমিকের পরে আর নিচেও তিন ঘর দশমিকের পরে। তা এরপর কাটাকাটি করো, 7 6 42, আচ্ছা 34 দিয়ে যায় 6, তাই তো 34 6 হচ্ছে 204, 6 6 36, এবারে বলো 36-এর বর্গমূল কত 6, বলো এইটা এক লাইনে এবং সবচেয়ে বড় কথা মুখে মুখেই করতে পারবে, ফলে অপশন ডি হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। যখনই দেখবে দশমিক খাপ খেয়ে গেল, আমরা এটা তো লিখবোই না, আমরা সরাসরি ক্যান্সেল আউট করবো, 34 6 হচ্ছে 204, 7 6 42, 6 আর 6 গুণ করলে 36 হয়, তার বর্গমূল 6, কিংবা দুটো 6 আছে তাহলে বর্গমূল করলে তো একটাই 6 বেরোবে, ফলে আমাদের 6 অপশন ডি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। অবশ্যই বারবার বলছি যদি তোমাদের আগে হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। চলো এবারে নেক্সট অঙ্কটায় আসবার আগে আশা করি তোমরা বুঝে গেছো, ফলে হঠাৎ করে লাইক সবাই দিয়ে দেবে। চলো নেক্সট অঙ্কটায় আসি। দেখো পরের অঙ্কটা দেখে মনে হচ্ছে যেন বিরাট ব্যাপার, জীবনেও পারবো না এই অঙ্ক, মোটেও না, এই অঙ্ক খুব সহজেই করতে পারবে, আমার উপরে বিশ্বাস করো। দেখো আছে 4 টু দি পাওয়ার 198, 6 টু দি পাওয়ার 1 2 3 4 5, তারপর আছে 348 টু দি পাওয়ার 66,
তারপর আছে 24^11, তারপরে যোগ 1 দিয়ে বলছে বল এবার এককের সংখ্যা কত। না, মালাটি ঘুরা না, মালা ফালা ঘুরাবার কোনো দরকার নেই। আমি যে উপায়টা বলবো খুব সহজ হবে। কি বলেছে? এককের সংখ্যা, আমার অন্য কিচ্ছু ভাবার দরকার নেই। একটা কথা মাথায় রাখবে, আমি যেটি বলছি এগুলি একদম আত্মবাক্যের মতো, দেবতার বাণীর মতো মাথায় ঢুকিয়ে নাও। 6-এর পাওয়ার যাই থাক, যত বড় সংখ্যাই থাক, এইখানে তো মাত্রা 1 2 3 4 5 আছে, আরো যদি 8টা 10টা দিয়ে দিত, সেখান থেকে যে সংখ্যাটাই বেরিয়ে আসুক না কেন, তার একক সবসময় 6ই হবে। বুঝতে পারলে? 6-এর পাওয়ার যতই থাক, সব সময় যে সংখ্যাটাই বেরিয়ে আসুক না কেন, দেখো 6 স্কোয়ার করলেও 36, এককের সংখ্যা 6। 6^3 216, 6 6 6 গুণ করলে 216, দেখো একক 6। তাহলে মনে রাখবে 6-এর পাওয়ার যাই হোক না কেন একক বেরিয়ে আসবে 6। এখানে তো একক 1 আছেই। আচ্ছা দেখো, এবার আমি যদি বাকিগুলো বলি, 24^11 মানে কি 24 24 24 24 করে গুণ হবে, এরপর বাকিগুলোকে নিয়ে ভাবতে হবে। তাহলে মনে রাখবে এককগুলোকে আমরা অ্যাসাইড করে নিচ্ছি। এর একক হচ্ছে 4, এর একক 4, এইটার একক কত হবে। এখন একক বুঝতে হলে যে পাওয়ারটাই থাক সবসময় তাকে 4 দিয়ে ভাগ করবে। এখানে দেখো 11 আছে, 11কে 4 দিয়ে ভাগ করো, তাহলে কত? 4 2 8, 9 10 11 3। তাহলে এইটা এখন না থেকে এটাকে 3 ভাবতে পারো। তার মানে 24 গুণ 24 গুণ 24, 24-এর এককে 4 আছে, আবার 4 আছে, 24 গুণ 24 করতে হবে 3টে 4 গুণ করো, 4 4 16 4 64, তাই না? তাহলে একক কত হবে? সেই 4ই হবে। তাহলে এখানে কত হলো? 4 একক। ঠিক একইভাবে এটাকেও দেখো মনে মনে 4 দিয়ে ভাগ করো। আমি বোঝানোর জন্য এতটা সময় খরচা করছি, এইটা বুঝে গেলেই দেখবে সহজে করতে পারবে। 4 দিয়ে করো, তাহলে 15 4 60, 16 4 64, কত রইল? 2। তাহলে এটাকে রিপ্লেস করে এখন 2 ভাবো। এখন 8 স্কোয়ার মানে 8 8 64, একক 4 হবে। এখানে দেখো 198, তাহলে একই রকম ভাবে মনে মনে 198 কেও 4 দিয়ে ভাগ করো। 4 4 16, 7 38, 4 9 36, 37 38, 2। তাহলে এটাও হচ্ছে কেটে গিয়ে 2 পরে, 4 স্কোয়ার মানে 16, তাহলে একক থেকে আসবে 6। ব্যাস, সব একক পেয়ে গেছি। এগুলো যোগ করো, 6 আর 6 12, 12 আর 4 16, 16 আর 4 20, আর 1 21, যোগ করলে কত হচ্ছে? 21। বলো এবার এর একক কত? 1। তাহলে অপশন সি হয়ে গেল আমাদের অঙ্কটার অ্যান্সার। বুঝতে পারলে? ফলে 6 নিয়ে ভাববার কোনো দরকার নেই, 1 নিয়ে ভাববার কোনো দরকার নেই। কেন? তার কারণ ওইটার পাওয়ার যত কিছু, ধরো কোথাও আছে দেখলে 71 টু দি পাওয়ার 5 6 9 1 7 3 এরকম কিছু আছে 8, বুঝতে পেরেছো? একক তো 1, তাহলে এর এককও যাই সংখ্যা আসুক উত্তরে এককটা একই হবে। যদি 1 নয় 76 হতো, যদি একটা বিরাট বড় পাওয়ার আছে, তাহলে এর একক থেকে 6ই বেরিয়ে আসতো। তাহলে এইটা নিয়ে আমার ভাববার কোনো প্রয়োজন নেই, এটা নিয়েও ভাববার কোনো প্রয়োজন নেই। এখান থেকে 6, এখান থেকে 1 বেরোলো, বাকি যে কোনো পাওয়ার থাক 4 দিয়ে ভাগ করে নেবে। 4 দিয়ে ভাগ করে যেটা ভাগ শেষ সেটা দিয়ে রিপ্লেস করে দিলে ছোট ছোট হয়ে যাবে। এবার তুমি বুঝতে পারছো 4 এর পাওয়ার 3 মনে মনেই করতে পারবে, 4 4 16 4 64, একক আসবে 4। এখানে 8 এর পাওয়ার 2, 8 8 64, তাহলেও আবার একক আসবে 4। এখানে 4 এর পাওয়ার 2, 4 4 16, একক আসবে 6। দেখো মুখে মুখেই হলো কিনা, সহজেই হলো। এবারে সেগুলোকে যোগ করো, ফাইনালি পাচ্ছি 21। তাহলে আমাদের এখানে এককের অঙ্ক কত? 1। ফলে অপশন সি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। একটু নিজেরাও চেক করে নেবে, বাই চান্স সিলি মিস্টেক হয়ে আমারও কিন্তু হিসেব গোলমাল হতেই পারে। যাই হোক, হয়ে গেলে সেরকম কিছু হলে কমেন্টে আমাকে জানিও। চলো পরের অঙ্কটা এবার আসে। আশা করি এই কনসেপ্টটা ঠিকঠাক প্রত্যেকের মাথায় ঢুকে গেছে। যদি ঢুকে গেছে তাহলে আমাকে ওই 1 কোটি টাকার প্রশ্নের সামনে রেখে লাইকটি বেদম দয়া করে দিও। পরের অঙ্কটা দেখো, আরো সুন্দর অঙ্ক। বলছে যদি n স্বাভাবিক সংখ্যা হয় তাহলে 6n² + 6n এইটা সর্বদা কি দ্বারা বিভাজ্য হবে? এটা সবসময় কি দ্বারা বিভাজ্য হবে? সহজ অঙ্ক, কিন্তু বুঝিয়ে দিলেই বেটার হয়। আমি আগে কনসেপ্টটাকে বুঝিয়ে দিই। বলছে 6n² + 6n এইটা সর্বদা কি দ্বারা বিভাজ্য হবে? যেখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। একটা কথা মাথায় রাখবে, স্বাভাবিক সংখ্যা সবসময় 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 ইত্যাদি। শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে কত দিয়ে শুরু হয়? 1 দিয়ে। তাহলে এখানে n এর মান প্রথমে 1এই বসিয়ে দাও। 6 ইন্টু 1² 1² মানেই 1, প্লাস 6 ইন্টু 1, তাহলে কত হলো? 6² 6 ইন্টু 1² 6² বলছি, 6 ইন্টু 1² মানেই 6, প্লাস 6 কত হলো? 12। এবারে দেখো এই 12, তাহলে 12 কি দ্বারা বিভাজ্য হবে? আরে ভাই 12 তো অনেক কিছু দ্বারা বিভাজ্য, 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 6 দিয়ে 12 দিয়ে। তাহলে এতগুলো দিয়ে বিভাজ্য। এবার দেখো এই অপশনে কি কি দেওয়া আছে। অপশন দেওয়া আছে দেখো শুধুমাত্র 6 দ্বারা। কে বলেছে? 6 দ্বারা বটে, 12 দ্বারাও তো বটে, আবার এতগুলো দ্বারা বটে। 6 এবং 12 উভয় দ্বারা, হ্যাঁ এটা ঠিক।
শুধুমাত্র 12 দ্বারা কি এতগুলো সংখ্যা দ্বারা ভাগ করে যাবে, শুধুমাত্র 18 দ্বারা তো ভাগই করে যাবে না। তাহলে দেখো 6 এবং 12 দ্বারা মানে অপশন বি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। এখানে আরো অনেক হবে, কিন্তু তোমাকে এখানে শুধুমাত্র কথাটা দেখো ইউজ করেন 6 এবং 12 উভয়েই। তোমাকে বলে যে শুধু 6 শুধু 12, তাহলে এটা উঠতো না। বুঝতে পারলে? তাহলে আমি কি করব, সবসময় কি করব, মৌখিক হিসেবেই এই উত্তরগুলো করব। হুম বলেছে এন যদি স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে এন স্বাভাবিক সংখ্যা হলে প্রথম স্বাভাবিক সংখ্যাটা কত গুরু? 1। 2 3 4 5ও বসাতে পারো, কিন্তু আমি কেন হিসাবের গড়জোড় করতে যাবো? 1 1 স্কোয়ার 1 কিউব বার করা খুবই সোজা, তাহলে সবসময় 1 বসাবো। তাহলে দেখো এখানে যদি 1 বসাই, 1 স্কোয়ার মানে 1, 6 ইন্টু 1 মানে 6, প্লাস আবার 6 ইন্টু 1 মানে 6, 12। এবার 12 কি দ্বারা বিভাজ্য? অপশনগুলো আসবে। শুধুমাত্র 6 দ্বারা কি বটে? না। 12 দ্বারাও তো বটে। 6 এবং 12 দ্বারা হ্যাঁ বটে। শুধুমাত্র 12 দ্বারা কি? না, আরো অনেক কিছু দিয়ে যাবে। 18 দ্বারা তো যাবেই না। তাহলে আমি কি বলবো? তখন অপশন বিটা বলে দেবো অ্যান্সার। ধরো এখানে যদি এমন থাকতো 6n কিউব প্লাস 6n প্লাস 6n স্কোয়ার প্লাস 6n, এত বড় যদি দিত, তাও n এর মান 1 বসাও। 1 এর কিউব মানেও সেই 1 হতো, 1 স্কোয়ার মানেও 1 হতো, এটাও 1 হতো। তাহলে 6 প্লাস 6 প্লাস 6 মানে 18 হতো। এবার 18 কে কি দিয়ে ভাগ করা যায় সেটা আমরা দেখে নিতে পারতাম। অপশন হিসেবে দেখবো 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 9 দিয়ে যায়, 18 দিয়ে যায়, যা কিনা। তাহলে এবার দেখবো ওই অপশন আমাকে যেমন বলছে আমি সেরকম ভাবে নাচবো। যেমন নাচাবে পরীক্ষক সেই রকম নাচবো। বুঝতে পেরেছো? ডিম লাফা লাফা করে সেই রকম করেই নাচবো। চলো নেক্সট অঙ্ক। পরের অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। বলছে দুটো সংখ্যার গুণফল 1028, তাদের গসাগু হচ্ছে 13, এই ধরনের জোড়ার সংখ্যা কত? আমি অঙ্কটা বলে দিচ্ছি, খুব সহজেই করতে পারবে, কয়েক সেকেন্ডেই করতে পারবে, কিন্তু কনসেপ্ট ইজ পাওয়ার, কনসেপ্টটা থাকা জরুরি। ফলে একটু সময় খরচ করে আগে কনসেপ্টটাকে দেখে নিন, তারপরে আমি দেখো এমন একটা নিয়ম শিখিয়ে দেবো, এমন একটা উপায় শিখিয়ে দেবো, 5-10 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবে। কিন্তু তার আগে আমি যেটা বলছি ভালো করে শুনুন। দুটো সংখ্যার গুণফল কত? না 2028, গসাগু হচ্ছে 13। তাহলে বলো তো লসাগু কি হবে? আমরা তো জানি একটা ফরম্যাট কি, যে কোনো দুটি সংখ্যার গুণফল সমান তাদের লসাগু গুণ গসাগু হয়। তাহলে গুরু এখানে গুণফলটা বলেছে 2028, স্যার লসাগু আমি জানি না, কিন্তু গসাগুটা নাকি 13। ভেরি গুড। তাহলে এখান থেকে লসাগুটা আমি বের করে নিতে পারবো 13 দিয়ে কেটে। কাটো তো, 13 একে 13, 72, 13 পাঁচে 65, 7 72, 78, 13 ছয়ে 78, তাই না? তাহলে লসাগু কত হলো? 156। এইটা আমার অঙ্কটা কি পয়েন্ট। এবারে দেখো দুটো সংখ্যা ছিল, তাদের গসাগু বলছে 13। তার মানে কি গসাগু যেটাই হোক, দুটো সংখ্যার গসাগু যেটাই, দুটো সংখ্যার মধ্যে ওইটা থাকবেই 13 আর 13। একটা আমি ধরে নিচ্ছি 13A আর একটা ধরছি 13B। গসাগু যেহেতু 13, তাহলে দুটো সংখ্যার মধ্যে ওই 13টা অন্তত উপস্থিত থাকবে। জি হুজুর করে উপস্থিত থাকবে, একটা 13 একটা 13। এবার তুমি বলো একটা সংখ্যা যদি 13A হয় গুরু, আর একটা সংখ্যা যদি 13B হয়, এদের লসাগু কি হওয়া উচিত? তুমি বলবে স্যার 13 তো কমন, আর এ আর বি তো পরস্পর মৌলিক হয়, তাহলে 13AB হবে লসাগু। ঠিক, তাহলে এটাও লসাগু আবার এটাও লসাগু, তাহলে নিশ্চয়ই 13AB সমান পেলে 156। 13 দিয়ে কাটো, 13 একে 13, 13 দিয়ে 26, তাহলে এ আর বি এর গুণফল কত? না 12। এইখান থেকে অঙ্ক শেষ। এবারে এমন দুটো সংখ্যা খুঁজে বার করো যাদের গুণফল 12 হবে। তুমি বললো স্যার 1 আর 12 গুণ করলে 12 পাবো, ভেরি গুড, তাহলে একটা জোড় পেলে। আচ্ছা 2 আর 6 গুণ করলেও স্যার 12 পাবো, আর একটা জোড় পেলে। 3 আর 4 গুণ করলেও স্যার 12 পাবো, তাহলে আর একটা জোড় পেলে। আর কোনো সংখ্যা আছে কি? তুমি বললো স্যার 6 2 গুণ করলে 12, আরে 6 2 2 6 তো একই জিনিস নিচে, তাহলে কটা জোড়া পেলে? 3টি। তাহলে এমন কটা জোড়া পাওয়া যাবে গুরু? 3টি। অপশন সি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। এইটি কিন্তু নতুন ফেনোমেনার অঙ্ক, এটা খুব রিসেন্ট পরীক্ষাগুলোতে এই অঙ্কটি খুব ভীষণ ভাবে দেখা যাচ্ছে, যার জন্য অঙ্কটা দেওয়া। এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট, ঠিক আছে? এবারে স্যার একটু আপনি তো শুরুতে একটা কথা দিয়েছিলেন স্যার, যে সবচেয়ে সহজ উপায়ে করাবো যাতে 5-10 সেকেন্ড লাগবে। কই দেখি আপনার কত ক্যালিবার সেরকমটা করান তো। আরে গুরু করাচ্ছি। তাহলে দেখো তখন কি করবে, সরাসরি এই সংখ্যাটাকে 13 দিয়ে দুবার ভাগ করে দেবে। কেন দুবার ভাগ করবে? কারণ তোমাকে জোড়ার সংখ্যা বার করতে হবে, জোড় মানেই 2, তাই দুবার ভাগ করবে। তার মানে 1028কে একবার 13 দিয়ে আবার 13 দিয়ে ভাগ করবে। 13 দিয়ে ভাগ করো কত পাবে? 156। 13 দিয়ে ভাগ করো কত পাবে? না 12। এই 12টাই আমার কি পয়েন্ট। এরপর দেখে নাও 12টাকে কটা জোড়ে ভাঙতে পারো। 1 গুণ 12, 2 গুণ 6, 3 গুণ 4, কটা জোড় পেলে? 1 2 3। বলো 10 সেকেন্ডের বেশি লাগা উচিত কি? নিশ্চয়ই না। ওই ভাগটা করতে এটুকু যা সময়টা লাগে, আর কোনোটাই সময় লাগার কথা নয়। তাও তো ভাগ মৌখিক উপায় হবে, আমি তোমাদের ফার্স্ট ক্যালকুলেশন শিখিয়েছি।
সেই উপায়ে তোমরা ফার্স্ট ক্যালকুলেশন করে এটা করে নিতে পারবে। ওকে, আর তোমাদের যে অন্যান্য যে সমস্ত নোটস পত্রগুলো সেগুলো কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হচ্ছে। আমি তোমাদেরকে পরে ভিডিও ডেসক্রিপশনে বা তোমাদেরকে আলাদা করে ওই লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে জয়েন হয়ে গিয়ে অন্য যে পেজ, অন্য যে তোমাদের নোটসগুলো আছে সেগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে এই অঙ্কগুলো তোমরা খুব প্র্যাকটিস করবে, এবং যখনই আমার ক্লাস পাবে বা ইয়ে পাবে তখন অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে বসবে। আশা করি তোমরা সবাই খাতা পেন নিয়েই বসেছো। চলো এবার তার নেক্সট অঙ্কটাই যাই। পরের অঙ্কটা দুর্দান্ত অঙ্ক। পরের অঙ্কটা কি না, দুর্দান্ত অঙ্ক। ঠিক আছে, বলছে ক্ষুদ্রতম একটা সংখ্যা যেটার থেকে 7 হ্রাস করলে, যা 7 হ্রাস করলে মানে যেটা থেকে 7 কমান, যেটার থেকে 7 কমালে সেটা নাকি 12, 16, 18, 21, 28 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা কি করতে হবে? প্রথমেই দেখো একটা কথা মাথায় রাখবে, ক্ষুদ্রতম বললেই জানবে সেখানে লসাগু করতে হয়, বৃহত্তম বললেই গোসাগু করতে হয়। স্যার বিরাট জিনিসটা বললেন তো, না এটা আমি 1000 বার বলেছি অন্তত। ক্ষুদ্রতম বললেই লসাগু বের করতে হয়, মনে রাখবে। আর বৃহত্তম বললেই গসাগু বের করতে হবে। আমার বড় ছেলে এটি বারবার ধরে ভুলে যায়, বুঝতে পেরেছো? তার জন্য তোমাদের কথা ছেলের মতোই ভাবে কান কামড়ে আবার বলে দিচ্ছি, ক্ষুদ্রতম বললে লসাগু করবে, আর বৃহত্তম বললে সবসময় গসাগু করবে। ঠিক আছে, তাহলে যখনই ক্ষুদ্রতম বলেছে আর কিছুই করার দরকার নেই, এগুলো লসাগু করবো। স্যার এতগুলো সংখ্যার লসাগু? আরে ভাই এর জন্য আমি ট্রিক শিখিয়েছি। এবার তোমরা নিজের মতো ট্রিক করতে পারো বা আমার উপায়ে চলতে পারো। আমার উপায়ে চললে লসাগু অতি সহজে হয়ে যাবে, কিন্তু সেইটি বোঝার জন্য আমার পূর্বের ক্লাসগুলো তোমাদের করা ভীষণ জরুরি, যেটা তোমরা অলরেডি করনি, একদম শিওর। দেখো আমি কিভাবে লসাগু করব। দাঁড়াও, তার আগে মুখে ঘাম জমে গেছে, ঘামটা মুছে নিই। শান্তি। দেখো সবচেয়ে প্রথমে কি করব, তোমরা লসাগুটা নিজের ফরম্যাটে করতে পারো, ওই যে যেমন এমনি করে করে লসাগু করো না, তোমরা ওইরকম ভাবেও করো। এখন নতুন করে যদি না শিখতে চাও না শিখো। তো আমি দেখাচ্ছি কিভাবে সহজে লসাগু করা যায়। প্রথমেই দেখো 28 সবচেয়ে বড় সংখ্যা, এগুলোর মধ্যে সবচেয়ে বড় কি 28, 28টাকে নিয়ে নাও গুণ। আচ্ছা 21 মানে 7 গুণ 3, আর 28 মানে 7 গুণ 4। তাহলে 28 নিয়েছি মানে 7 নিয়ে ফেলেছি, তাহলে 3টা দিতে হবে, নিলাম। 18, 18 মানেই দেখো 3 গুণ 6, 3 গুণ 2 গুণ 3, এমনটা বলতে পারি। 3 তো আছে, 2 28 মধ্যে আছে, আর একটা 3 নিয়ে নাও। 16, 16 মানে দেখো তো 4 গুণ 4, 28 মধ্যে তো 4 আছে, 4 7 28, তাহলে আর একটা 4 নিয়ে নাও। 12 তো গুরু নেওয়া হয়েই গেছে, 12 মানেই 3 গুণ 4, 3 তো আছে 4 আছে, ব্যাস এটি আমার লসাগু। দেখলে? তাহলে এটা 28 গুণ 3 গুণ 3 গুণ 4, তাহলে কত হবে বলো? 28 গুণ 9 4 36। ঠিক আছে, এরপর তুমি বলবে স্যার এই গুণটা তো বিরাট, আরে গুরু গুণ করবো না, আমি তো চড়াগুপ্তা নিয়ম লাগাবো। কিরকম দেখো, 8 6 48, এককের অঙ্কটা 8 হবে, হ্যাঁ কি না? এই যে 8 আর 6 48, এককের অঙ্কটা 8 হবে। বলেছে 7 হ্রাস করাবে, তাহলে আমাদের দায়িত্ব কি হবে, এখানে যেটাই আসবে তার সঙ্গে 7 যোগ করা। তাহলে 7 যোগ করে 7 আর 5 15 5, এককটা 5 আসবে, বাস উত্তর অপশন বি। আমি কেন ফালতু সময় নষ্ট করবো, পরীক্ষকের ফাঁদে পা দেবো কেন? তবু তোমাদের সুবিধার্থে কি যে করে দিলেন স্যার, আচ্ছা গুণটা করেই দেখায়। 28 ইন্টু 36, এমনিতেই বলো 28, দেখো 36 ইন্টু 20 720, 36 ইন্টু 8, তাহলে 8 6 48 8, হাতে রইল 4, 3 8 24, 25 26 27 28, তাহলে হলো 8 0 1008। এবারে বলেছিল 7 হ্রাস করবো, এমন একটা সংখ্যা খুঁজবো যেটা 7 হ্রাস করে এইটা পাবো। তাহলে আমি কি করবো, সেই সংখ্যাটা খুঁজবো না, 7 যোগ করবো, তাহলে দেখো 1015 এলো, এককের সংখ্যা 5 এলো। তো ওইটা দেখেই তো আমি অপশন টেস্ট করেই করে দেবো। ঠিক না? এবার তুমি বলবে স্যার যদি দুটো ওইরকম 5 এককের অঙ্কে থেকে যেত, তাহলে স্যার আপনি তো বিপদে বলতেন বানা পড়ে। আরে তখন যে আমার হাতে ক্যালকুলেশন আছে, আমার ভয় কিসের, তখন এই ক্যালকুলেশনটা করেই দাও, কি করবো, অগত্যা উপায় নাই। নইলে এই চোরাগুপ্তা নিয়মটিকেই আমি কাজে লাগাবো, এগুলোকে আমি চোরাগুপ্তা নিয়মই বলি, যদি এগুলো সবচেয়ে ইফেক্টিভ। যাই হোক, আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। চলো তাহলে নেক্সট অঙ্কটায় আসি, তার আগে দয়া করে একটা লাইক দেবে কিন্তু। 1 কোটি টাকার ব্যাপার। চলো নেক্সট অঙ্কটায় আসি। বলছে সবচেয়ে বড় পরিমাপক সিলিন্ডার কত, যেটা দিয়ে নাকি 98, 182, 266 লিটার ধারণ ক্ষমতার 3টে ট্যাঙ্ককে সঠিকভাবে আমি পরিমাপ করতে পারবো।
একটু আগেই বললাম সবচেয়ে বড়, সর্ববৃহৎ, অমুক তমুক যদি বলে বেশি পক্ষে তাহলেই বসাবো। আমার বড় ছেলের মতো ভুলে গেলে তো সবাই? না, ভুলো না। তাহলে সবচেয়ে বড় পরিমাপক বললেই, সবচেয়ে বৃহৎ বললেই গুরু গসাগু। তাহলে আমাদের স্যার এই তিনটে সংখ্যার গসাগু করলেই আপনার কথা মতো অ্যান্সার হওয়া উচিত 100 বার। এবারে দেখো এই তিনটের গসাগু যখন করব তোমার মনে হবে স্যার এই তিনটের গসাগু তো বড় হবে। এর জন্য আমার কিন্তু শর্টকাট উপায় আছে। এর জন্য আমার প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু রেগুলারলি করতে হতো। যদি করেছো খুব ভালো, যদি না করেছো তো আরো ভালো, কারণ বছর বছর তোমাকে তাহলে আমার ক্লাস করতে হবে। ঠিক আছে? যাই হোক, এটা করবার জন্য আমার কি করব, প্রথমেই সবচেয়ে কাছাকাছি সংখ্যা দুটোকে নিয়ে বিয়োগ করে নেবো। স্যার সে কি বলছেন, বিয়োগ করে বসাবো? হ্যাঁ রে ভাই, আমি ওইভাবেই শিখিয়েছি। দেখো এই দুটোকে প্রথমে বিয়োগ করে নাও। মনে হচ্ছে এই দুটো যেন কাছাকাছি। 82, 18 দিলে 200 হয়ে গেল। 18 প্লাস 66 মানে 84। বিয়োগফল কত হলো? 84। এবার মেবি এই 84 কিন্তু গসাগু হতেই পারে, অপশনে কোথাও 84 নাই। তাহলে 84 যদি নাই, কি কি হতে পারে 84 কে ভেঙে? প্রথমে বড় দিয়ে ভাঙি, 14 6 84, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। আর গসাগু মানে তো বৃহত্তম, তাহলে আগে দেখি 14 দিয়ে সবাইকে ভাগ করা যাচ্ছে কিনা। 14 7 গুরু 98। 14 দিয়ে কেউ ভাগ করা যাবে, 14 7 7 লিখে রাখি। 14 1 কে 14, 14 3 42। 14 দিয়ে কেউ ভাগ করা যাচ্ছে স্যার, ভেরি গুড। 14 দিয়ে একে ভাগ করো, 14 1 কে 14। তাহলে কত হলো রে? 14 মানে হচ্ছে 2 1, 126, তাই না? 14 9, তাই না? 14 9 126, তাহলে হ্যাঁ একে দিয়ে ভাগ, বাস তাহলে 14টাই বসাবো, বাস ওইটাই আমাদের উত্তর। কি পুলো? তাহলে অপশন বি হয়ে গেল আমাদের অঙ্কটার অ্যান্সার, পুলকের সহিত। ঠিক আছে? তাহলে আমাদের কত অ্যান্সার হলো? 14। ঠিক আছে? 14টি হয়ে গেল আমাদের অঙ্কটির অ্যান্সার। ওকে, দেখো সবার ক্লিয়ার হয়েছে? দেখলে কিভাবে গোসাগু ম্যাজিকের মতো বার করলাম। ওই অত ভাগ ভাগ হেরি ফেরি না করে কি করবে, আবার বলে দিই, যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে কাছাকাছি সংখ্যাগুলোকে বিয়োগ করে নেবে। এই দুটো সবচেয়ে কাছাকাছি, বিয়োগ করলে পাচ্ছি 84। 84 কি গোসাগু? নিশ্চয়ই না। 84 দিয়ে দেখেই বুঝতে পারছি 98 কে ভাগ করে যাবে না, তাহলে 84 কে দুটো বড় সংখ্যায় ভেঙে নিই। 14 6 84, তাই না? এবার তার মধ্যে বড় 14 দেখি আগে 14 দিয়ে টেস্ট করে। 14 দিয়ে 98 কে ভাগ করে যাবে, রাইট। 14 দিয়ে 182 ভাগ করে যাবে, হ্যাঁ। আচ্ছা 14 দিয়ে 266 ভাগ করে যাবে, হ্যাঁ। তাহলে বাস ওইটাই গোসাগু। আর আমাদের গোসাগুটাই উত্তর, ফলে 14, অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। সবার ক্লিয়ার তো? চলো নেক্সট অঙ্কটায় আসবো, কিন্তু তার আগে মশা লাগছে। চলো পরের অঙ্কটায় আসি। খুব সুন্দর, খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তের অঙ্ক, কিন্তু বিশ্বাস করো খুব সহজ অঙ্ক। বলছে দুটো সংখ্যা তৃতীয় একটা সংখ্যার থেকে 20% এবং 50% বেশি, ওই সংখ্যা দুটোর অনুপাত কত? তার মানে অরিজিনালি তিনটে সংখ্যা আছে। ধরে নাও উপরে একটা ছবি আঁকছি, এইটা হচ্ছে তৃতীয় সংখ্যাটা, এ হচ্ছে তৃতীয় সংখ্যা, হ্যাঁ। আর এদিকে এই হচ্ছে প্রথম সংখ্যা, আর এই হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যার সাপেক্ষে বাকিদেরকে বলেছে। দেখো তৃতীয় সংখ্যার থেকে 20%, 50%, আমি তৃতীয় সংখ্যা ভেবে নিচ্ছি 100, ভেবে নিলাম। তো প্রথম সংখ্যাটা তৃতীয় সংখ্যার থেকে 20% বেশি, 120% মানেই তো 20, তাহলে নিশ্চয়ই 120। আর দ্বিতীয় সংখ্যাটা 50% বেশি, তাহলে তৃতীয় সংখ্যাটা যদি 100 হয়, তার থেকে 50% মানেই 50 বেশি, 150। বাস এই দুটোর অনুপাত চাইছে। শূন্য মূন্য কাটো, 3 দিয়ে কাটো 4, 3 দিয়ে কাটো 5, ব্যাস আবার পুলকের সহিত উত্তর হলো 4:5, অপশন। বুঝলে? তৃতীয় একটা সংখ্যার থেকে কি বলেছে, তৃতীয় একটা সংখ্যার থেকে 20 আর 50, তৃতীয় সংখ্যাটা আমি ধরে নিচ্ছি 100, এটা মুখে মুখেই করবো, মনে মনে করবো। তার থেকে একটা 20% বেশি মানে 120, আর একটা 50% বেশি মানেই 150। শূন্য কাটবো, কারণ এই দুটোর মধ্যে অনুপাত চেয়েছে। 3 4 12, 3 5 15, 4:5 ইজ দা রাইট অ্যান্সার। বাস দাগ দেবো পুলকের সহিত। নেক্সট অঙ্কটিতে আমরা চলে আসবো। পরের অঙ্কটা স্যার কি যে এক কথা বলেছে। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো। বলছে যে একটা ট্রেনে বসে থাকা একজন ব্যক্তি, যা প্রতি ঘন্টায় 50 কিলোমিটার বেগে ভ্রমণ করছে, দেখেন যে একটা পণ্যবাহী ট্রেন বিপরীত দিকে যাত্রা করে, তাকে অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়। যদি পণ্যবাহী ট্রেন 280 মিটার লম্বা হয়, তাহলে এর গতি বের করুন। অঙ্কটা আমি করে দেবো, উত্তরও মিলিয়ে দেবো, কিন্তু আমি এটুকুও বলে রাখছি
যে অঙ্কটা কনসেপচুয়ালি ভুল আছে, অথচ এই অঙ্কটা প্রিভিয়াস ইয়ারে পড়েছে বলেই নিতে বাধ্য হয়েছে, কিন্তু কনসেপচুয়ালি ভুল আছে। আমি তো ম্যাথস এমএসসি, আমি জানি পুরো বিষয়টাতে একটা কনসেপ্টের কিন্তু প্রবলেম আছে, কিন্তু ওরা যেভাবে উত্তর চাইছি সেভাবে আমরা দিয়ে দেবো, ঠিক আছে, নো প্রবলেম। দেখো এখানে বলছে যে একটা ট্রেন, স্যার অঙ্কটা যে দামড়ামো এত বড়, আরে এত বড় নয় রে ভাই, ব্যাপারটা বলছি এই যে গল্পের মতো, তাই এত বড় মনে হচ্ছে। একটা ট্রেন, একটা ট্রেনে বসে থাকা এক ব্যক্তি, ধরো একটা ব্যক্তি এদিক থেকে এদিকে যাচ্ছে, ট্রেনে বসে আছে, ট্রেনের বেগ ওর বেগ সমান হবে, ওর বেগ কত বা ট্রেনের বেগ কত, 50 কিলোমিটার/আওয়ার। সে দেখে উল্টো দিক থেকে একটা মালগাড়ি আসছে। পণ্যবাহী ট্রেন মানেই তো মালগাড়ি নাকি, গাড়িটা বাদ দিয়ে বাকিটা বলো না, সেটা আবার স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। তো সেটা আবার একটা পণ্যবাহী ট্রেন আসছে, বিপরীত দিকে যাত্রা করছে, তাহলে ও যে অভিমুখে যাচ্ছে দেখো, আমি ঠিক তার উল্টো অভিমুখে একটা তীর চিহ্ন দিয়ে একটা মালগাড়িকে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে। তাকে অতিক্রম করতে দেখছি 9 সেকেন্ড টাইম নিল। কত সেকেন্ড টাইম নিল না, 9 সেকেন্ড, ভেরি গুড। এই পণ্যবাহী যে ট্রেনটা ছিল, এটা, এর দৈর্ঘ্য 280 মিটার, তাহলে তার গতিটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। এখন আমাকে একটা কথা বলো, যে এই 9 সেকেন্ডে যেহেতু অতিক্রম করে গেছে, তাহলে এই গাড়িটা নিশ্চয়ই 9 সেকেন্ডে নিজের লেন্থ প্লাস এর লেন্থ গেছে, এমনটা ভাবতে পারি। অর্থাৎ আমি যেটা বলছি ভালো করে শোনো, 50 কিলোমিটার/আওয়ার বেগে কি কি চলে এলো, 9 সেকেন্ডে কতটা যাবে সেটা আমরা এখন বার করবো। কি বললাম, এই যে লোকটা বসে আছে, যে ট্রেনটার বেগ হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার, তাই না? তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে করিনি, কারণ তখন 9 সেকেন্ডে কতটা যাবে এটা বের করতে হবে সেকেন্ডে। তা আমরা একটু আগেই বলেছি যে একে কি করব, 5-এর 18 দিয়ে গুণ করে দিলে মিটার পার সেকেন্ড হলো, তার মানে 1 সেকেন্ডে যাবে এত মিটার। আচ্ছা, 1 সেকেন্ডে যদি এতটা যায়, 9 সেকেন্ডে গুণ কতটা যাবে, 50 গুণ 5-এর 18 ইন্টু 9, ঝেড়ে কাটো, 9 2 18, 2 দিয়ে কাটো 25, 25 পাচ্ছে 125 মিটার। তাহলে 125 মিটার শুধুমাত্র এ গেছে, আর মালগাড়ির দূরত্ব এইটা, মালগাড়িটা, তাহলে অ্যাকচুয়ালি মালগাড়িটা কতটা বেশি দৈর্ঘ্য গেছে বলো না, 280 বিয়োগ 125, ঠিক। তাহলে এই দুটো বিয়োগ করলে দেখো কত আসছে, ঝাড়খা বিয়োগ করো, 5 3 5 155 মিটার। তার মানে এই মালগাড়িটা ওই একই সময়ই তো অতিক্রম, এ ওকে ক্রস করেছে, ও একে ক্রস করেছে, তার 9 সেকেন্ডে গেছে 155 মিটার। তাহলে মালগাড়ির বেগ কত না, 155/9, বুঝতে পারছো, দূরত্ব বাই সময় মানেই বেগ। মালগাড়িটা 155 মিটার গেছে 9 সেকেন্ডে, তাই 155/9 এত মিটার পার সেকেন্ড। এবার এটা তোমাকে অবশ্যম্ভাবী কিলোমিটার/আওয়ারে আনতে হবে, কারণ এগুলো কিলোমিটার/আওয়ারে অ্যান্সার আছে। তাহলে 155/9 কে আমি যদি কিলোমিটার/আওয়ার আনতে হয়, একটু আগেই তোমাদেরকে বলেছি মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার/আওয়ার আনতে হয়, তাহলে 5-এর 18 উল্টো, মানে 18-এর 5 দিয়ে গুণ করে দাও, বাস করো। 9 2-এ 18, 2 এইখান 5 দিয়ে কাটো, 5 3 15, 5 1-5, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 62 কিলোমিটার/আওয়ার। তাহলে মালগাড়ির বেগ কত, 62 কিলোমিটার/আওয়ার। স্যার এত বুঝালেন, বুঝাতে বুঝাতে আমার মাথাটাই গন্ডগোল হয়ে গেল স্যার। না, হওয়ার দরকার নেই, আমি আবার সহজ করে বলে দিচ্ছি। দেখো 50 কিলোমিটার বেড়ে যাচ্ছে 9 সেকেন্ড ধরে, কতটা কিলোমিটার/আওয়ার, তাহলে 5-এর 18 দিয়ে গুণ করো, 9 সেকেন্ডে যেতে 9 দিয়ে গুণ করো, কাটাকাটি করে দেখে নাও, এখানে 125। তাহলে মালগাড়িটা কতটা দৈর্ঘ্য এক্সট্রা গেছে, ও নিজেরই তো দৈর্ঘ্য 280, আর ওই দিকের ট্রেনটা এগিয়ে এসছে 125, বিয়োগ করলে পাচ্ছে 155। তাহলে মালগাড়িটা 9 সেকেন্ডে 155 করে এক্সট্রা গেছে, তাহলে ওর বেগ কত না 155/9 মিটার পার সেকেন্ড, কিলোমিটার/আওয়ারে করে নাও 18/5 দিয়ে গুণ। কয়েক লাইনেই হওয়ার কথা, কিন্তু কনসেপ্টটা থাকতে হবে। 2 দিয়ে এটা কত, 31, 31 দিয়ে 62 কিলোমিটার/আওয়ার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়েছে, তাহলে ভাই এবং বোনেরা দয়া করে একটু লাইক দিয়ে দাও, ভাই বোন বেটা বেটি যাই বলো। চলো তাহলে নেক্সট অঙ্কটায় আসি। তোমরা এই অঙ্কটা একটু খানিকক্ষণের জন্য ট্রাই করো, আমি একটা ধূপ দিয়ে নিই, কারণ বেধড়ক মশা। একটা চিড়িয়াখানায় 3টা বিড়াল এমন ভাবে ঘোরাফেরা করছে যে যখন বিড়াল এ 5টা পদক্ষেপ নেয়, তখন বি বিড়াল 6টা পদক্ষেপ নেয়, আর সি 7টা পদক্ষেপ নেয়, কিন্তু এর 6টা ধাপ, বি এর 7টা, আর সি এর 8টা ধাপের সমান।
গড় তাদের গতিবেগের অনুপাত কত? চেষ্টা করো। ঠিক 30 সেকেন্ড তোমাদেরকে টাইম দিচ্ছি। দেখো, একটু আগে কুকুর বিড়ালের একটা অঙ্ক পড়লে করলে, এখানেও সিমিলার কনসেপ্টটি কিন্তু কাজে লাগানো যাবে। দেখো বলছি, তাহলে এখানে কিন্তু তিনটেই বিড়াল ছিল। কি কি? একটা এ, একটা বি আর একটা সি। এ বিড়ালের 5 পদক্ষেপ, আচ্ছা বি বিড়ালের 6, সি বিড়ালের 7। এই যখন 6টা দেয়, বি তখন 7টা, সি তখন 8টা, তাই না? এটাই তো ঘটনা। তাহলে এবারে আমরা এখান থেকে কিভাবে এগোতে পারবো? তুমি একটা জিনিস এখানে ভেবে দেখো, যে এখানে আমাকে শুধু যদি এ বি দিত, আমরা কি করেছিলাম? ক্রস মাল্টিপ্লাই করেছিলাম। প্রথমে ট্রাই করা যাক ক্রস মাল্টিপ্লাই করে কি হবে। তাহলে করো, এখানে 5 5-এ 5 7-এ 35, এখানে দেখো 6 6-এ 36। আবার যখন এইদিকে গুণটা করবে তখন 6 8-এ 48, 7 7-এ 49 হবে। তাহলে স্যার গোটাটাই গন্ডগোল হয়ে গেল স্যার। ঠিকই। তাহলে এক্ষেত্রে আমরা কি করবো? এখানে তো স্যার বি দুটো আসছে, একটা 36 আসছে, একটা 48 আসছে। তাহলে এক্ষেত্রে কি করতে পারি বলো? কারো কোনো সাজেশন আছে? বলতে পারো যে এইভাবে স্যার আমরা করতে পারবো। বলো, কমেন্ট করেই বলো। দেখো, তাহলে এক্ষেত্রে কি করব? এই যে এখানে 36 আর 48 আছে না, এদের লসাগু বার করব। 36 এবং 48। দেখো লসাগু বার করো, 12 দিয়ে কাটো, 12 3 36, 12 4 48, তার মানে 36 × 4 144। 144 এদের লসাগু কত? 144। আর করারই দরকার নেই, প্রথম একটা উত্তর হয়ে গেল। ঠিক আছে, দেখো মাঝে 144। তুমি বলবে স্যার তাহলে এটা যদি 144 হলো, তাহলে স্যার বাকিগুলো কি করে হবে? আরে গুরু, 36 কত 144? 4-এ, তাহলে 35 কে 4 দিয়ে গুণ করে দেখো 144 বটে। আবার দেখো তারপরে স্টেপটা এইটা, 48 থেকে 144 আসতে হলে 3 দিয়ে গুণ, তাহলে একে আবার 3 দিয়ে গুণ করো, না থেকে 27 7, হাতে রইল 2, 4 3 12, তাহলে 14। স্যার একটু ফ্রেশ করে প্রথম থেকে বলে দেবেন 112। দেখো এখানে এ বি সি, সংখ্যাগুলো লিখে নিচ্ছি, 5 6 7, 6 7 8। আচ্ছা ক্রস যখন মাল্টিপ্লাই আমরা করব, দাঁড়াও, ক্রস যখন মাল্টিপ্লাই করব তখন এই গুণটা করো, 5 7 35, 6 6 36। আবার এই দুটোর জন্য যখন করবো 6 8 48, এইটা 7 7 49। তাহলে এখানে দেখো বি দুটো পাচ্ছি, এই দুটো লসাও করে নাও। লসাও কত? 144। এবারে বলো তাহলে এর সঙ্গে সম্পর্কিত তো এই জায়গাটুকু, 36 কত তো 144? 4। তাহলে 35 কে 4 দিয়ে গুণ করলাম, 140। ঠিক একইভাবে বি আর সি কোন দুটোর জন্য সম্পর্কিত? এই দুটো। তাহলে বলো 48 থেকে 144-এ আসতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। তাহলে একেও 3 দিয়ে গুণ করলাম, 147। ব্যাস, এটি আমাদের উত্তর হয়ে গেল অপশন এ। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝেছো। যদি বুঝেছো তাহলে কিন্তু লাইক দিতে কার্পণ্য করো না। হ্যাঁ, শুরু থেকে শুধু লাইক লাইক লাইক, কি খেপে গেছেন নাকি? আরে ভাই 1 কোটি টাকা করে খবরে। দেখো চলো নেক্সট অঙ্কটায় আসি। অ্যালকোহল আর জল অনেকেরই ফেভারিট। এটা বলছে একটা মিশ্রণে 4:3 অনুপাতে অ্যালকোহল এবং জল রয়েছে। মিশ্রণে 5 লিটার জল যোগ করা হলে অনুপাতটা নাকি 4:5 হয়ে যাচ্ছে। মা, তাহলে এখানে কি হলো? প্রদত্ত মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ নির্ণয় করো। অ্যালকোহলের পরিমাণ কিন্তু লিমিটেড রাখতে হয়, নইলে যারা অভিজ্ঞ তারা বুঝতেই পারছো কি অবস্থা দাঁড়ায়। অবশ্য অনেকে আছে যারা পিপের মতো, যাদের পেট পিপের মতো বটে, বুঝতে পেরেছো? ড্রাম ড্রাম, ছাড়ো সব। দেখো এখানে কি বলেছে? 4:3 অনুপাতে অ্যালকোহল আর জল আছে। কি আছে? অ্যালকোহল আর জল কি অনুপাত আছে? 4:3 দিয়ে ওটাতে 5 লিটার জল যোগ করা হয়েছে, দিয়ে অনুপাতটা হয়ে গেছে 4:5। ভেরি গুড।
তাহলে একটা জিনিস দেখো, আমরা যোগ করেছি কি জল, কত লিটার? 5 লিটার। আচ্ছা, এটা তো তাহলে একদম ভালো জিনিস হলো। আমি 5 লিটার জল যোগ করেছি, তাহলে জলের অনুপাত চেঞ্জ হওয়ার কথা হয়েওছে। অ্যালকোহলের অনুপাত তো চেঞ্জ হওয়ার কথা নয়, ঠিকই তো, কারণ আমি তো জলই যোগ করেছি। তাহলে অনুপাত যদি কারো চেঞ্জ হতে হয়, সেটা জলেরই হওয়া উচিত। কেন খামোখা অ্যালকোহলের হবে? অ্যালকোহলের হয়ও নাই, ফলে অঙ্কটা সহজ হয়ে গেল। না হলে তখন কিন্তু গড়জড় হতো। স্যার তখন কি হতো? তার জন্য মিক্সচার এবং অ্যালিগেশনের আমার 7টা ক্লাস আছে, সেটা তোমাদেরকে করতে হবে। হুম, যাই হোক, এখন বিষয়টা হচ্ছে তুমি দেখো তো জলটা এই যে 3 অনুপাত থেকে 5 অনুপাত হলো, তাহলে কত অনুপাত বাড়লো? স্যার 2 রেশিও বাড়লো, আর কি? ঠিক, 2 রেশিও বাড়লো। কেন বাড়লো? কারণ 5 লিটার জল আমি মিশিয়েছি, তাহলে নিশ্চয়ই 2 রেশিওই হচ্ছে 5। ভেরি গুড। আর অ্যালকোহল দেখো 4 রেশিও, তাহলে বলো 2 রেশিও যদি 5 হয়, 4 রেশিওর মান কত হবে? স্যার এটা খুবই সহজ, 2 রেশিও থেকে 4 রেশিও আসতে হলে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে 4 হয়, তাহলে স্যার এই দিকটা আপনি 2 দিয়ে গুণ করে দেন, 5 দিয়ে 10 লিটার। তাহলে আমাদের অঙ্ক অ্যান্সার হয়ে গেল 10, মানে অপশন বি। আশা করছি এবার ক্লিয়ার হয়েছে। দেখো, প্রথমে অ্যালকোহল এবং ওয়াটার ছিল, হুম, অনুপাত ছিল 4:3, তারপর হয়ে গেছে 4:5। তো দেখো, আমি যেহেতু জল মিশিয়েছি, অ্যালকোহল তো মেশাইনি, তাহলে আমার জলের অনুপাতটাই চেঞ্জ হওয়ার কথা, সেটাই হয়েছে, 2 রেশিও চেঞ্জ হয়েছে। কেন হয়েছে? কারণ আমি 5 লিটার জল মিশিয়েছি, আর আমার অ্যালকোহল হচ্ছে 4 রেশিও, তাহলে 4 রেশিওর মান কত হবে? আরে বাবা, 2 রেশিও যদি 5 হয়, তাহলে 4 রেশিও 5 গুণ 2 মানে 10 হবে। এটা বোঝার জন্য তো রকেট সায়েন্সের দরকার আছে নাকি? এরকম করলে খেলবো না, 10 লিটার। তাহলে আমাদের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি সবার ক্লিয়ার। তাহলে ধড়াধড় করে আমরা এবারে চলে আসি নেক্সট অঙ্কটায়। তখন আমি ছাত্র, যাদবপুরে আমার এক বন্ধু পড়তো, সাগ্নিকপুরে। ওর কাছে যেতাম, যাদবপুরে ওখানে থাকাথাকি করতাম ইত্যাদি। তো দেখতাম যাদবপুরে প্রচুর ঝিল আছে ভেতরে, কম্পাউন্ডের ভেতরে। এখানে বড় বড় শিল্পী, গায়ক, বুঝতে পেরেছো, আমি নাম করছি না, নাম বলাটা ঠিক নয়। তো তারা দেখতাম প্রচুর মদ্য অবস্থায় কিংবা নেশা করে ওখানে বসে বসে গান লিখছে, গিটার দিয়ে গান গাইছে। তো তখনই বুঝেছিলাম যে নেশার ঘরে না থাকলে ভালো কিছু সাহিত্যই বলো, যাই বলো, হাতে আসা মুশকিল। কারণ তাদের গান এত পপুলার আর এত বিখ্যাত, ধারণা করতে পারবেন। আর তারা কিন্তু এই দেখো সব নেশার ঘরেই লিখেছে। যাই হোক, ঠিক আছে, আমরা সবাই এমনিতেই নেশাতেই আছি, মায়াতেই আছি। এখন আপাতত চাকরির মায়াতে তো থাকি, তাহলেই হবে। এখন আমাদের এটাই নেশা, চাকরিটা পেতেই হবে। চলো, নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে। বলছে 10 ইনিংসে একজন ক্রিকেট খেলোয়াড়ের রানের গড় ছিল 32। তার পরের ইনিংসে তাকে কত রান করতে হবে যাতে তার রানের গড় 4 বৃদ্ধি পায়? বিশ্বাস করো, অঙ্কটা মিনিমাম 3টে শর্ট ট্রিক্স দিয়ে করতে পারি, 3টেই ট্রিমেন্ডাস। কিন্তু তার আগে তোমাদেরকে যদি আমি 10 সেকেন্ডের মতো টাইম না দিই, বা 15 সেকেন্ড টাইম না দিই, তাহলে এটা বড়ই নাইনসাফি হবে। হয়ে গেছে, টাইম ইজ আপ। দেখো, বলছে 10টা ইনিংসে, দেখো আমি নিজেদের তাৎক্ষণিক বুদ্ধি দিয়ে অঙ্কটা করতে পারি, আবার একটা ট্রিক দিয়েও করতে পারি। তো যাই হোক, আমি আপাতত দুটো উপায়ই তো দেখাই। একটা হচ্ছে গড়পড়তা নিয়ম, যেমন তোমরা করো আর কি। 10টা ইনিংসে রানের এখানে গড় বলেছে 32, তাহলে মোট হচ্ছে 10টাতে মোট হচ্ছে 10 গুণ 32, তার মানে হচ্ছে 320। তারপর আরো একটা ইনিংস করলো, 11টা হলো, তাতে গড় নাকি 4 বেড়ে গেল, তার 32 4 36 হলো, দিয়ে গুণ করলে হচ্ছে 396। তার লাস্ট ইনিংসটা কত করেছে বিয়োগ করবো, 76 হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। এইটা তোমাদের পদ্ধতি। এবার আমি যেটা পদ্ধতি দেখাচ্ছি, খুব বেশি যে সময়ের তফাৎ হবে তা নয়, কিন্তু অন্যান্য বড় অঙ্ক করতে গিয়ে খুব বেশি কাজে লাগে। দেখো, 10টা ইনিংসে গড় কত না 32, তারপরে আর একটা ইনিংস খেলেছে 11তম, গড়টাও 4 বেড়ে 36 হয়ে গেছে। এবার আমি যেটা বলছি, দেখো এই ট্রিকটা শিখে রাখো, এর আগে করিয়েছি তোমাদের। তাহলে দেখো, 10 থেকে 11 কত বাড়লো? 1। 32 থেকে 36 কত বাড়লো? 4।
লাস্ট ইনিংসে কত বার করতে হয়েছে, এটা কত রান করে যেটা জানার জন্য এই 4-এর সঙ্গে প্রথমে 10টা গুণ করে দাও, 10×4 = 40। মানে এদিকের ডিফারেন্সের সঙ্গে উপরটাকে আর এদিকের ডিফারেন্সের সঙ্গে নিচেরটাকে 1 × 36 কত হবে 36, তাহলে দেখো 76 পেয়ে যাবে। এই ট্রিকটা দিয়ে যে কোনো মোটামুটি ভাবে যে কোনো, শুধু একটা সাপ্তাহিক বৃষ্টিপাতের অঙ্ক বাদ দিয়ে যে কোনো অঙ্ক করে ফেলতে পারবে। এইটা একটা ট্রিক। আরো একটা ট্রিক আছে, এইটা গেল তোমাদের কনসেপচুয়াল গড়পড়তা নিয়ম, ট্রেডিশনাল ওয়ে। এইটা ট্রিক 1 বলতে পারো। আরো একখানা ট্রিক দেখো, এটা ট্রিক ঠিক না, মাইন্ড ক্যালকুলেশন। কিভাবে? 10টা ইনিংসে গড় করেছে 32, ঠিক আছে, আরো একটা ইনিংস খেলবে, দিয়ে গড়টাকে 4 বাড়াতে হবে। আচ্ছা বলো, লাস্ট ইনিংসটাতে যেহেতু গড় 4 বাড়াতে হবে, তাহলে 36 তো তাকে করতেই হবে লাস্ট ইনিংসে। হুম উপরন্তু এই 10টা ইনিংসের সবাইকে আরো 4 করে দিতে হবে। কেন 4 করে স্যার? কারণ এর ভাই ওদের গড় 32 হয়ে আছে, ওদেরকে 36-এ উন্নীত করতে হলে সবাইকে 4 করে দিতে হবে। তাহলে এই 10টা ইনিংসেরও প্রত্যেককে 4 করে দিতে হলে আরো 40 এক্সট্রা করতে হবে, তাহলেই তো 76 করতে হবে। ও স্যার মাইন্ড ব্লোয়িং, মাইন্ড বলছি স্যার, মাইন্ড ব্লোয়িং। তাহলে 76 অপশন এ হয়ে যাবে অঙ্কটা অ্যান্সার। আরো উপায় আছে, অত দেখে এই সময় লাভ নেই। চলো নেক্সট অঙ্কটায় আসি। পরের অঙ্কটা আবার সেই গড় করে গড়। যেমন দেখো, কিছু অঙ্ক আছে যেখানে যেখানে তোমাকে ক্যালকুলেশন করতে বাধ্য করবে। ইউ আর বাউন্ড, তুমি ওই অংশে ক্যালকুলেশন করতে বাধ্য, তোমার ওখানে ছেড়ে বেরিয়ে আসতে কোনো মতেই পারবে না। এই অঙ্কটি তারই একটি নমুনা, এটিকে নমুনা অঙ্ক বলতে পারো, বুঝলে কি? নমুনা অঙ্ক, নমুনা। এখানে বলছে একটা শ্রেণীর 15 জন শিক্ষার্থীর গড় বয়স 15, এর মধ্যে 5 জনের গড় বয়স 14, অন্য 9 জনের গড় বয়স 16, তাহলে 15তম ছাত্রের বয়স কত? এরও ট্রিক আছে, কিন্তু আমি বলবো সেই ট্রিকগুলোই বরং এখানে বড় হবে, এই অঙ্কগুলো ট্রেডিশনাল ওয়েতে করাটাই এবার বেটার। 15 জন শিক্ষার্থী আছে, অঙ্কটা একবার পড়ে নেবে? ঠিক আছে, পড়ে নাও। ভালো করে পড়ো, দিন রাত এই সময় এক করে দাও, বুঝতে পেরেছো? নইলে কি যে কাণ্ড হবে ধারণা করতে পারবে না। চাকরি যদি না পেয়েছো গুরু, ছেলেদের তো মহা মুশকিল, মেয়েদের তবু বা ঠিক আছে, ছেলেদের তো মহা মুশকিল, কেউ গুরু পাত্তা দিবে না। যাই হোক, বলছে একটা শ্রেণীর 15 জন শিক্ষার্থীর গড় বয়স 15। আচ্ছা, তাহলে 15 জনের মোট কত? না 15 × 15 স্যার 225। তাহলে মনে রাখবে 15 জনের মোট হচ্ছে 225। ভেরি গুড। তারপর দেখো তাদের মধ্যে 5 জনের গড় বয়স হচ্ছে 14, তাহলে 5 জনের মোট কত? 14×5 = 70। 9 জনের গড় বয়স কত? 16, তাহলে 9 জনের মোট কত? 16×9 = 144। তাহলে এই 14 জনের টোটাল কত হলো? দেখো 4, 11, 1 হাতে 214। তাহলে ভাবো 15 জনের মোট 225, 14 জনের লিখছি, 15 জনের মোট 225, 14 জনের মোট হচ্ছে 214। তাহলে বাদ দিলে একজনেরটা পেয়ে যাবো, একজনেরটা হচ্ছে দাঁড়া 11, তাই হচ্ছে না 11, 11 অপশন এ হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। হ্যাঁ, তাহলে অপশন 11, তাহলে এই সরি অপশন 11 বলছি, অপশন এ 11 হয়ে গেল অ্যান্সার। বুঝলে, এটা গড়পড়তা নিয়ম করলাম। 15 জনের 15 করে 11 মানে 225, তার মধ্যে 5 জনের 14 করে 70 বাদ দেবো, তার মধ্যে আবার 9 জনের 16 করে আবার 144 বাদ দেবো, 144 বাদ দেবো, বাদ দিয়ে পড়ে রইলো মাত্র 11। বাস ওইটাই হচ্ছে লাস্ট জনের, লাস্ট ব্যক্তির গড় বয়স। নেক্সট দেখো, পরের অঙ্ক কি বলেছে? বলছে একজন মানুষ স্থির পানিতে প্রতি ঘন্টায় 6 কিলোমিটার বেগে চলতে পারে। প্রতি ঘন্টায় কি করে? 6 কিলোমিটার বেগে চলতে পারে, তার মানে স্থির জলে ওর বেগ হচ্ছে 6 কিলোমিটার। এখন নদী যখন 1.2 কিলোমিটার বেগে বয়ে যায়, তখন কোনো একটা জায়গায় যেতে ও ফিরে আসতে তার 1 ঘন্টা সময় লাগে। লোকটার মোট দূরত্ব কত? দেখো, এই অঙ্কটাকে যদি ট্রেডিশনাল ওয়েতে করতে যাও, তাহলে বিশ্বাস করো এই অঙ্কটা তোমার আরো 5টা অঙ্কের সময়কে কিন্তু শেষ করে দেবে। তার জন্য ট্রিক দরকার। বিভিন্ন স্যার আছে যারা বলে ওইসব ট্রিক ফিক দিয়ে করতে যাও না, অমুক তমুক ইত্যাদি, তারা অরিজিনালি ট্রিক জানেই না ইউজ করতে, তাই সে কথা তোমাদেরকে বলে এবং ভ্রান্ত পথে নিয়ে যায়। সময় ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর
যেটা আমাদের ওই সবচেয়ে বেশি কাজে লাগে, সময়টা কিভাবে ম্যানেজমেন্ট করব। মানে সিনেমা হলে বলছি না, পরীক্ষার হলের কথা বলছি, বুঝতে পারলে? যাই হোক, তাহলে এই অঙ্কটা যদি ট্রেডিশনালে করতে যেতে কি কাণ্ড দাঁড়াতো একবার দেখাই। ধরো এখান থেকে এই পর্যন্ত একটা লোক যাচ্ছে, হুম, এই এই দূরত্বটা ধরে নাও ডি। তাহলে সে যখন ডি দূরত্ব যাবে ধরে নাও, তখন অনুকূল বেগে যাচ্ছে, আর যখন ফিরবে তখন অবশ্যই প্রতিকূলে ফিরবে। এখন দেখো লোকটার বেগ 6, স্রোতের বেগ যদি 1.2 হয়, তাহলে নিশ্চয়ই অনুকূলে বেগ 7.2 যোগ করলাম। আবার যখন ফিরবে তখন প্রতিকূলে বেগ 6 থেকে 1.2 বাদ দাও, কত হবে? 6 থেকে বাদ দিলে 5, 5 থেকে 0.2, 4.8 হলো যখন ফিরছে। তাহলে বলো যাওয়ার সময় কত সময় লাগবে? ডি দূরত্ব যাচ্ছে, বেগ হচ্ছে 7.2, তাহলে দূরত্ব বাই বেগ মানেই সময়। ফেরার সময় কত সময় লাগবে? ওই একই, ডি দূরত্বই তো আসছে, আর বেগ হচ্ছে 4.8, তাহলে ডি দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলাম, ফেরার সময় সময় বলছে দুটো সময় মিলিয়ে 1 ঘন্টা লাগবে। এখান থেকে ডি এর মানটা বার করতে হবে, বুঝতে পারলে? তারপর তাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। কেন স্যার? আরে ভাই মোট দূরত্ব বলেছে, যাচ্ছে যখন তখনও ডি, ফিরছে যখন তখনও ডি, তাহলে ডিডি গেঞ্জি হয়ে যাবে। ডি এবং ডি যোগ করলে 2D মোট দূরত্ব। কিন্তু আমরা এইভাবে করবোই না, এবার এটা হিসেব করতে পারো, বুঝতে পারলে? এটা হিসেব করলেই তোমাদের অ্যান্সার আসবে। সে কথা আমি আর গেলাম না, আমি ট্রেডিশনাল ওয়েটা বলেই দিলাম। কিন্তু ওই কথা না গিয়ে আমরা ট্রিক ইউজ করব। কি ট্রিক ইউজ করব? দেখো তুমি প্রথমেই বলো ফাইনালি কত টাইম লাগছে 1 ঘন্টা, ওইটা নাও, ঠিক, গুণ। এবার দেখো যেতে ও ফিরতে, যাবে এবং আসবে দুবার হবে, তার জন্য 2 ইন্টু অনুকূলে বেগ 6 ইন্টু 1.2 মানে 7.2 ইন্টু প্রতিকূলে বেগ 6 ইন্টু বললাম, আগেরটা ভুল বলেছি, 6 প্লাস 1.2, প্রতিকূলে বেগ 6 মাইনাস 1.2 তার মানে 4.8, আর নিচে এই অনুকূল প্রতিকূলটা যোগ, বাস অঙ্ক শেষ। অঙ্ক শেষ। আই রিপিট, প্রথমেই দেখবে টাইমটা কত? 1 ঘন্টা। 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা যাই থাক, ওইটা নেবে, যেহেতু যাচ্ছে এবং আসছে তাই 2 নেবে। অনুকূলে বেগ বার করবে, স্রোতের বেগ এবং লোকটা স্থির জলে বেগ যোগ করে সেটা 7.2। প্রতিকূলে বেগ বার করবে, আহ, স্থির জলে বেগ বিয়োগ স্রোতের বেগ, তার মানে হচ্ছে 4.8, আর নিচে অনুকূলে আর প্রতিকূলে যোগ করবে, বাস অঙ্ক শেষ। স্যার বাকিটা করুন, করছি যে ভাই। 2 ইন্টু 7.2 ইন্টু 4.8 ডিভাইড বাই 12, কাটো, 2 দিয়ে কাটো 6, 6 হয়েছে না? 2 দিয়ে কাটলে 6, 6 দিয়ে কাটো, 12 6 72, তার মানে 0.12, হ্যাঁ ঠিক করলাম তো? হ্যাঁ হ্যাঁ স্যার ঠিকই করেছি। 7 আর 4 11 আর এদিকে 12, হ্যাঁ ঠিকই আছে। তাহলে হচ্ছে এটা এটা 1.2, তাহলে 1.2 আর 48 গুণ করো, 48 ইন্টু 10 480, 48 ইন্টু 2 96, তাহলে হচ্ছে 6, 17 7 8 5, এক ঘর দু ঘর আগে দশমিক, কারণ এখানে দশমিকের পর একটা আর এখানে একটা, তাহলে দু ঘর আগে দশমিক লাগিয়ে 5.76,